সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত এক মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে ইতিমধ্যে আগামী 3 দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ। সেলিম ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসলে প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে অনেকদিন ধরেই খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন ছিল। তো আজকে তার মৃত্যুর খবর এলো, আপনারা সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা আসলে কিভাবে প্রথমে খবরটা পেলেন এবং নিশ্চিত হলেন? আপনি যে কথা বলছিলেন যে গত এক মাস ধরেই ওনার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা প্রতিদিনই ওনার এই শারীরিক স্বাস্থ্যগত দিকটার দিকে সতর্ক নজর রাখছিলাম। আমাদের দুজন সহকর্মী পালাক্রমে প্রতিদিনই এভার কেয়ার হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন, ওনার খোঁজখবর নিচ্ছিলেন। তো গতকাল রাতেই, গভীর রাতে আপনি জানেন যে ডাক্তার চিকিৎসকরা একটা সংবাদ সম্মেলন করে ওনার শারীরিক অবস্থাতে চরম সংকটাপন্ন সেটা জানালেন। কার্যত এর পর থেকেই বোঝা যাচ্ছিল যে একটা বড় ধরনের দুঃসংবাদ হয়তো অপেক্ষা করছে। তো ওনার এই শারীরিক অবস্থা নিয়েই নানা রকম কথা আছে, নানা গুঞ্জন গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার। সে কারণে বিষয়টা সেভাবেই হয়তো ধরে নিয়েছিল, কিন্তু আজ ভোর 6টায় তিনি সবাইকে শোক সাগরের পাশে বিদায় নিলেন। তো এই খবরটা সঙ্গে সঙ্গে জানা সম্ভব হয়নি। প্রায় 7টার কাছাকাছি সময়ে আমরা প্রথম খবরটা পেলাম। আমাদের অফিস থেকে আমার এক সহকর্মী বিষয়টা আমাকে জানালেন। এরপরে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম। তখন বিএনপির যে মিডিয়া পেজ, মিডিয়া সেল, তারাই প্রথম খবরটা ফেসবুকে দেয়। তারপরে আমরা মিডিয়া সেলের একজন সদস্যের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি। এরপরেও আমাদের সম্পাদক, প্রথম আলোর সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের সঙ্গে কথা বলে তিনি আরও নিশ্চিত হলেন যে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সম্পাদককে জানান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকে ফোনে জানিয়েছেন এই মৃত্যুর খবরটা। এরপরে সব দিক থেকে নিশ্চিত হয়ে আমরা এই সংবাদটা প্রকাশ করি। আচ্ছা, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার তফসিল ঘোষণা হচ্ছে। তো খালেদা জিয়া অনেকদিন ধরে অসুস্থ। তাকে দল থেকে তিনটি আসনের জন্য মনোনীত করা হয়েছে এবং সেই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলও করা হয়েছে তার পক্ষে। তো এখন আসলে এই আসনগুলো বা এই মনোনয়নগুলো নিয়ে আসলে কি অবস্থা? আসলে আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রায় 43 বছরের। এর মধ্যে 41 বছর তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, যেটা আপনি বলেছেন। তো উনি ওনার রাজনৈতিক জীবনে উনি যতবারই নির্বাচন করেছেন কোথাও তিনি হারেন নাই, পরাজিত হন নাই। এটা একটা বিশেষ রেকর্ড। প্রতিবারই উনি নির্বাচনে অংশগ্রহণ করেন। এবারও উনি শারীরিকভাবে খুবই অসুস্থ। তারপরেও 5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পরিবর্তনের পরে উনার যে মুক্তি হয়, মুক্তির পর কার্যত উনি শুধু দলের চেয়ারপারসন না, দলের নেতা না, জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হন। সবার সম্মান শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তিনিও শান্তির বার্তা, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক যে ক্যারেক্টারগুলা, সেগুলোকেই বারবার সামনে আনছেন। সে কারণে সাধারণ মানুষের কাছে উনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছেন। দল তাকে সেই সম্মানটা দিয়ে এই অসুস্থতার মধ্যেও 3টি আসনে মনোনীত করেছেন। তো দল মনোনীত করেছে, এটা ঠিক আছে, কিন্তু এরপরেও যেহেতু ওনার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, সেজন্য সেখানে বিকল্প প্রার্থীও তারা প্রস্তুত রেখেছিলেন। আর সেই রিপোর্ট ইতিমধ্যেই আপনারা দেখেছেন, 2 দিন আগে আমরা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। ওনার 3টি আসনই দল থেকে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। যদি কোনো কারণে তিনি যদি নির্বাচন করতে না পারেন, সেখানে যাতে শূন্যতা দেখা না দেয়, সেজন্য প্রার্থী রাখা হয়েছিল। এর মধ্যে কালকে ওনার পক্ষে মনোনয়নপত্র জমাও দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু আর নাই। নিশ্চয়ই সেখানে বিকল্প প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেলিম জাহিদ, আপনি আজকে একটি লেখা প্রথম আলোর অনলাইনে প্রকাশিত হয়েছে, যেটা শিরোনাম হচ্ছে গৃহবধূ থেকে এক দৃঢ়চেতা নেত্রী। সেখানে উঠে এসেছে একজন সাধারণ গৃহবধূ থেকে আসলে
খালেদা জিয়া কীভাবে শক্তিশালী রাজনৈতিক নেতা হলেন, দেশের 3বারের প্রধানমন্ত্রী হলেন। আপনার কাছে একটু জানতে চাই সংক্ষেপে তার এই বর্ণাঢ্য জীবনটা আসলে কেমন ছিল। আমি একটু আগেই বলেছি যে এক বিশেষ পরিস্থিতিতে ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর ওনাকে পরিস্থিতির কারণে দলের দায়িত্ব নিতে হয়েছিল। 41 বছরের ওনার নেতৃত্বে যে দল পরিচালিত হয়েছিল, এই 41 বছরের আপনি যদি রাজনৈতিক ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে উনি সত্যিকার অর্থে একজন দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রী হিসাবে নিজেকে প্রমাণিত করতে পেরেছেন। তার রাজনৈতিক জীবনের একটা বিশেষ দিক হলো আপসহীন নেত্রী তিনি উপাধি পেয়েছিলেন। সেটা 9 বছরের স্বৈরাচারের সরকার বিরোধী আন্দোলন তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে 7 দলীয় জোট গঠন হয়েছিল। তখনকার এই 7 দলীয় জোটই মুখ্য ভূমিকা পালন করেছিল স্বৈরাচারের পতনের ক্ষেত্রে। এটা হলো একটা বিশেষ দিক। তাছাড়া আমরা এর পরবর্তী সময় আমরা দেখি যে স্বৈর শাসকের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওনার দীর্ঘ আন্দোলন সংগ্রাম আছে। তাকে কারাবরণ করতে হয়েছে, জেল জুলুম শিকার হতে হয়েছে, তাকে তার নিজ বাসভবন থেকে উচ্ছেদ হতে হয়েছে এরকম। তো এটা একটা বর্ণাঢ্য জীবন তার। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে বিএনপি বিটের সংবাদ সংগ্রহ করছেন, সংবাদ পরিবেশন করছেন। তো আপনার কাছে যদি জানতে চাই যে আসলে খালেদা জিয়ার কোন বিশেষ দিকটি আসলে আপনার নজর কেড়েছে? বলার মতো হয়তো অনেক কিছুই আছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিশেষভাবে আমার একজন রাজনৈতিক রিপোর্টার হিসাবে যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে যে উনি কখনো অশালীন ভাষা প্রয়োগ করতেন না রাজনৈতিক ক্ষেত্রে। প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বলতেন। ব্যক্তিগত আক্রমণ, পারিবারিক আক্রমণ, এই জায়গাগুলো উনার ব্যাপারে পারিবারিকভাবে ব্যক্তিগত আক্রমণ হলেও উনি কখনো এটার সেভাবে জবাব করেননি। এটা একটা বিশেষ দিক। পরমত সহিষ্ণুতা তার একটা বিশেষ দিক। সবাইকে নিয়ে চলা, তার একটা বিশেষ দিক। বিশেষ ক্ষেত্রে ভাষা প্রয়োগের ক্ষেত্রে উনি খুবই সংযত ছিলেন। এটা একটা বিশেষ দিক আমি মনে করি। সেলিম জাহিদ, আমরা ইতিমধ্যে জানি, দেশের মানুষ জানে, আগামীকাল মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো ধারণা করা হচ্ছে যে মানে কালকে জানাজাটা স্মরণকালের একটা অন্যতম বড় জমায়েত হবে বলে মনে হচ্ছে। বা আপনি জানেন যে ওনার স্বামী জিয়াউর রহমানের জানাজাও এই মানিক মিয়া এভিনিউতে 1981 সালে হয়েছিল। তখন পর্যন্ত এটা স্মরণকালের বৃহত্তম জানাজা হিসাবেই পরিগণিত হয়ে আসছে। আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজা সে একই জায়গায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে শায়িত করা হবে তার স্বামীর কবরের পাশে শেরেবাংলা নগরে। তার প্রতি মানুষের যে আকর্ষণ, মানুষের যে সম্মান, সে জায়গা থেকে বলা যেতেই পারে যে কালকেও হয়তো ইতিহাসের আরেক বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে। ধন্যবাদ সেলিম জাহিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।